বাবরি মসজিদের পাল্টা রাম মন্দিরের শিলান্যাসের তৎপরতা ভারতীয় জনতা পার্টির। মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাস হয়েছে, তার পাল্টা বিধাননগরে রাম মন্দির শিলান্যাস করার তৎপরতা দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টির। এ বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে রয়েছেন সরাসরি কলকাতা থেকে বিশিষ্ট সাংবাদিক একরামুল বাগানী। তিনি কি বলছেন এ বিষয়ে আমরা শুনে নিব। বাঙালি ভাই, সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা দেখছি হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করার পর রাম মন্দির তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। কি বলবেন? এখন তো বাংলায় একটা ভীষণ ভাবে পোলারাইজেশন হচ্ছে, বিভাজনের একটা রাজনীতি হচ্ছে। এখন সেই রাজনীতি বিজেপি তো তারা একটা রাস্তা খোঁজে, মানে এমনিতেই তারা বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক ঘৃণা রাজনীতি, তাদের ঘৃণামূলক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, ইসলামোফোবিয়া তৈরি করা, মুসলমানদেরকে হেনস্থা করা, এগুলো তো তাদের প্রতিদিনের কাজ। এবং সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে, বাঙালিদের ধর্ম না দেখেই বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে যে আক্রমণ, নির্যাতন, এগুলো আমরা দেখছি। তো আমরা দেখলাম যে হুমায়ুন সাহেব তিনি বাবরি মসজিদের ঘোষণা দিলেন এবং তিনি ভিত্তি স্থাপনও করলেন, মানে শিলান্যাস করলেন, এবং সেটা জুড়ে একটা মানুষের ব্যাপক আবেগ রয়েছে। সেটাকেই বিজেপি এখন কাজে লাগাবে। পাল্টা বিজেপি হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করলে বিজেপি এখন ব্লকে ব্লকে তারা রাম মন্দির তৈরি করতে পারুক বা না পারুক, তারা ঘোষণা দেবে, তারা সেটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে। এখন বিষয়, বাংলার মানুষ কোথাও থেকে একটা, মানে বাংলার সাধারণ মানুষ চাপের মধ্যে, ধর্মনিরপেক্ষ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, শিক্ষিত সমাজ, তারা কোথাও থেকে একটা চাপে পড়ে গেছে। কারণ একদিকে যে আমরা যেমন দেখছি হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে সবাই ধর্মীয় ভাবে নিতে চাইছে না, যে একটা ধর্মীয় ভাবে বাবরি মসজিদ হচ্ছে বা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবরি মসজিদ, এটা মানুষ মানতে চাইছে না একটা অংশের মানুষ। আর একটা অংশের মানুষ মেনে নিয়েছে বলে তারা সেখানে দান করছে, ইট নিয়ে যাচ্ছে, নামাজ পড়ছে, যাচ্ছে। এখন বিষয় হলো যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ কেন 2026 বিধানসভা ভোটের আগে, কেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি এতদিন বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর একজন আরএসএস পন্থী মুখ্যমন্ত্রী বা কিছু, তিনি বেরিয়ে গিয়ে কেন বললেন? আর সব থেকে বড় কথা হলো, হুমায়ুন কবির তিনি যে মসজিদ করছেন তারপরে তার যে বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু গদি মিডিয়া, আপনি দেখবেন গত পরশুদিন তিনি আর বাংলাকে ইন্টারভিউ দিলেন। হ্যাঁ, হ্যাঁ। এটুকু লোভ তিনি সামলাতে পারলেন না, যে চ্যানেলটি প্রতিনিয়ত ইসলামোফোবিয়া তৈরি করে, হিন্দুত্বের এজেন্ডা নিয়ে কাজ করে, সারাদিন হিন্দু 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 হিন্দু, হ্যাঁ, আর সেকুলারিজমের বিরুদ্ধে বলে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বলে, মুসলমানদেরকে অপরাধী হিসাবে দাগিয়ে দেয়। কিছু অশিক্ষিত গুটখাখোর বিড়িখোর মুসলমানদেরকে স্টুডিওতে বসিয়ে, হ্যাঁ, ফলস দাড়ি টুপি লাগিয়ে তাদেরকে রাষ্ট্রবাদী মুসলিম আখ্যা দেয়। আরে ভাই, ভারতবর্ষের 25-30 কোটি মুসলিম, তা সকলেই রাষ্ট্রবাদী। ভারতবর্ষের সাধারণ মানুষ অবশ্যই রাষ্ট্রবাদী এবং ধর্ম নিরপেক্ষ এবং দেশপ্রেমিক মানুষ। আর বাংলার থেকে রাষ্ট্রবাদীর মানে আপনার নিতে হবে, সার্টিফিকেট নিতে হবে। তারা কে? যদি কোনো মানুষ কোনো অপরাধ করে তার জন্য প্রশাসন আছে, আইন আদালত আছে। বিজেপি কে বা আর বাংলা কে? আরএসএস কে? শুভেন্দু অধিকারী কে? ময়ূক রঞ্জন বিশ্বাস কে? যে ময়ূক রঞ্জন ঘোষ না বিশ্বাস কে? এরা স্বর্ণালী এরা কারা? এরা মুসলমানদেরকে এদের পছন্দ মতো যারা বিজেপির হয়ে কথা বলবে, যারা আরএসএস এর হয়ে কথা বলবে, যারা সিপিএম এর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে কথা বলবে, তারা রাষ্ট্রবাদী আর বাকিরা রাষ্ট্রবাদী নয়। কে ওদের এই অধিকার দিয়েছে? আর সেই চ্যানেলে আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি গর্ব করে একেবারে হাসি মুখে দাঁত বের করে গিয়ে তিনি সেখানে ইন্টারভিউ দিচ্ছেন। আজকে যারা বাবরি মসজিদ ধ্বংসের পক্ষে, বাবরি মসজিদ 1992 সালে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই বাবরি মসজিদ ধ্বংসের যারা পক্ষে, আমরা দেখছি যে সেই ধ্বংসের পক্ষে নিউজ করছে এক প্রকার আর বাংলা। আমরা দেখেছি যখন রাম মন্দির শিলান্যাস হলো বা উদ্বোধন হলো, তখন ময়ূক রঞ্জন ঘোষ এবং আর বাংলার কি উচ্ছ্বাস! অর্থাৎ তারা বাবরি মসজিদের বিপক্ষে, তাহলে বাবরি মসজিদ যে ভেঙে একদম। ফেলা হয়েছিল তার পক্ষে তারা। তারা উগ্র হিন্দুত্ববাদী, উগ্র সন্ত্রাসবাদী, উগ্র গেরুয়াপন্থীদের তারা পক্ষে। তাহলে সেই চ্যানেলে তিনি গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, সেই লোভ সামলাতে পারছে না। শুধু কি তিনি,
ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারাও আমরা দেখছি যে আর বাংলা তাদেরকে মুখের উপরে না বলতে পারছে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী, যার পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মানুষ ফলো করেন, ওদিকে পীরজাদা বা পীর ইব্রাহিম সিদ্দিকী, ওদিকে পীরজাদা তহা সিদ্দিকী, এনারা সবাই আর বাংলাকে ইন্টারভিউ দিচ্ছেন, না বলতে পারছেন না। তো আজকে পশ্চিমবাংলায় একটা সত্যি কথা বলতে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা বাইনারি চলছে। একদিক থেকে বিজেপি দেখাচ্ছে আমরা হিন্দুদের রক্ষাকর্তা, একটা বড় ভণ্ডামি। অন্যদিক থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও বলছে এই বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমরা ছাড়া অন্য উপায় নেই। মানে মুসলমানরাও এখন ফাটা বাঁশের মধ্যে আটকে গেছে। মানে দুধেল গাই না কি বলেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী, সত্যি মুসলমানরা এখন মানে কোথায় দুধ দেবে, কোন দিকে দেবে, না কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। তো এরা একটা বাইনারি করছে। ধর্মনিরপেক্ষ যে শক্তিগুলো আমাদের বাংলায়, তথাকথিত যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আমরা দেখি রাজনীতি করে, যেটা কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, সেটা সিপিআইএম হতে পারে, এসডিপিআই হতে পারে, ডব্লিউপিআই হতে পারে, আরো অন্যান্য যে দলগুলো রয়েছে, এবং বেশ কিছু গণসংগঠন, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে প্রায় সকলেই আপনি যদি দেখেন, তাদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে কোথাও থেকে। একটা মুখ বন্ধ কেন হচ্ছে? একদিকে রাম মন্দির, একদিকে জগন্নাথ মন্দির, একদিকে বাবরি মসজিদ, একদিকে কোরআন পাঠ, একদিকে গীতা পাঠ, আর একদিকে কোরআন পাঠ। এই যে বাইনারি তৈরি করা হচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। এখানে শিক্ষিত মানুষের, শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে, এখানে ধর্মনিরপেক্ষ মানুষের ভরসা আস্থা ধ্বংস হচ্ছে, এখানে ভারতের সংবিধানকে দুর্বল করা হচ্ছে। এই হলো বিষয় আর কি, এর বাইরে আমাদেরকে বেরোতে হবে। তবে কি কোন দিক থেকে মনে হচ্ছে যে 26-এর নির্বাচনটা সম্পূর্ণ ধর্মীয় বিভাজন করেই নির্বাচনে লড়তে চাইছে বিজেপি বা অন্যান্য দলগুলো? হ্যাঁ, আমরা তো সেটাই দেখছি। আমরা দেখলাম গীতা পাঠের মতো একটি পবিত্র অনুষ্ঠান, সেই পবিত্র অনুষ্ঠানে একজন প্যাটিস বিক্রেতা, একজন নয় দুজন প্যাটিস বিক্রেতা, একজন ধর্মে মুসলিম আর একজন ধর্মে সনাতনী হিন্দু, দুজনের উপরে কিভাবে আক্রমণ করা হলো। একটা ভীষণ ভাইরাল হয়েছে আর একটা ভাইরাল হয়নি। তাহলে একটা যে পবিত্র একটা অনুষ্ঠান, যে গীতা বলছে যে মানুষের ভালো হোক, আপনার মানুষের মধ্যে মানে কি বলবো, আপনার ধর্মনিরপেক্ষ, মানে আপনার মানুষের মধ্যে ভালো, মানুষের মধ্যে ঐক্যবদ্ধভাবে চলুক, মানুষের সুবিধা অসুবিধা বিপদে পাশে দাঁড়াক, সেখানে একজন গরিব মানুষের পেটে লাথি মারা হলো। কারা লাথি মারলো? গেরুয়া পোশাক পরে কিছু আরএসএস বিজেপির নেতা কর্মী বা সমর্থক, যারা নিজেদেরকে সনাতনী সংগঠনের বলে দাবি করে, সংগঠক বলে বা হিন্দু বলে দাবি করে, তারা পেটে লাথি মারলো। আজকে সেই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় হচ্ছে। অন্যদিক থেকে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন একটি জনসভায় যে সব কটাকে ধরেছি। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বললেন সব কটাকে ধরেছি, আর 12 ঘন্টা তাদেরকে আটকে রাখার ক্ষমতা, 24 ঘন্টা তাদেরকে আটকে রাখার ক্ষমতা হলো না, 12 ঘন্টার মধ্যে তারা জামিনে ছাড়া পেলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। এর আগে আমরা দেখেছিলাম বিলকিস বানু, তাকে যারা ধর্ষণ করেছিল সেই ধর্ষকদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল। বিজেপি শাসিত রাজ্যে বিজেপির নেতা কর্মী বা আরএসএস পন্থী বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো যারা অপরাধ করে, তাদেরকে অধিকাংশ সময় আমরা দেখেছি যে তাদের গলায় মালা দিয়ে বরণ করা হয়। আজকে পশ্চিমবাংলায়ও সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে রাজ্য পুলিশ কিভাবে কেস সাজালো? রাজ্য পুলিশ, রাজ্যের যে সরকারি আইনজীবী বা পিপি সাহেব, তিনি কিভাবে বিরোধিতা করলেন যে মাত্র 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল? বলা হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত বা প্রতিবন্ধী, একজন ক্যান্সার আক্রান্ত প্রতিবন্ধী ল্যাংড়া খোঁড়া বদমাইশ, সে এক পা না থাকার পরেও সে যেভাবে আক্রমণ করলো একজন নিরীহ গরিব ব্যবসায়ীর উপর, ভিডিও ফুটেজ রয়েছে। তারপরেও এমন ধারা দেওয়া হলো, এমন ভাবে মামলা করা হলো বা লড়া হলো, সেখানে আমরা অত্যন্ত মানে বাংলার শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষ অত্যন্ত চিন্তিত বিষয়গুলো দেখে, যে একটা বড় মেরুকরণের দিকে যাচ্ছে বাংলা, বাঙালি একটা বিভাজনের দিকে যাচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর দিন আসছে বাংলা বাঙালির জন্য। ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ।